স্বাগত জানাচ্ছি প্রবাসে বাংলাদেশে, আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া 17 অভিবাসন প্রার্থীর সবাই বাংলাদেশি। সোমবার উদ্ধারকর্মীদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করে ইতালির বার্তা সংস্থা ANS। এখনও নিখোঁজ নৌকার 30 আরোহী। জীবিত ফেরাদের বক্তব্য, তাদের বেশিরভাগই বাংলাদেশি, তাছাড়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকার নাগরিকরাও রয়েছেন। রোববার বেনগাজির 177 কিলোমিটার দূরে দুর্ঘটনায় পড়ে নৌকাটি। তল্লাশি অভিযানে ইতালিকে সহযোগিতা করছে দুটি বাণিজ্যিক জাহাজ। তাছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন বর্ডার এজেন্সি ফ্রন্টেক্সের হেলিকপ্টার দিচ্ছে আকাশপথে টহল। 26 ফেব্রুয়ারি ইতালি উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারান 79 জন। গেল সপ্তাহে ভূমধ্যসাগর থেকে 1,500-এর মতো অভিবাসন প্রার্থীকে উদ্ধার করা হয়। বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্স ছাড়া আর অন্য কোনো বিমানে হজযাত্রী যাওয়ার সুযোগ না রাখা এবং মুসল্লিদের কাছ থেকে 60,000 টাকা বেশি ভাড়া নেওয়া অমানবিক, এমন মন্তব্য করে হাইকোর্ট ধর্ম মন্ত্রণালয়কে একটি অথর্ব মন্ত্রণালয় আখ্যা দিয়েছেন। হজের খরচ বৃদ্ধির বিষয়ে হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করেন। হজ প্যাকেজ 2023 সংশোধন করে ব্যয় পুনরায় নির্ধারণে করা রিটের শুনানির দিন ধার্য করার সময় এসব মন্তব্য করেন আদালত। আগামীকাল এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে হজ প্যাকেজের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত আছে কিনা খোঁজ নিতে বলা হয়েছে। গত 6 মার্চ হজ প্যাকেজ সংশোধন করে খরচ কমিয়ে নির্ধারণ করতে ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। ওই দিন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আশরাফুজ্জামান ধর্ম মন্ত্রণালয়কে এই নোটিশ পাঠান। নোটিশের পরও কোনো পদক্ষেপ না নেয় 12 মার্চ রিট আবেদন করেন তিনি। আমাদের এই হজ প্যাকেজে যে প্রতিমূল্য ধরা হয়েছে, এই মূল্যটা আমাদের 2.5 লক্ষ হাজিদের মধ্যে মাত্র 50,000 হাজি এটা এমনি করতে পারতেছে। হাজিরা যে টাকাটা দিচ্ছে, সেই টাকাটা অতিরিক্ত টাকা দিচ্ছে, তার জন্য যারা আজকে জুট করে টাকা নিচ্ছে এবং যে সমস্ত মন্ত্রণালয় এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জড়িত আছে, সকলেই গুনাহ বা গ্রহণ করতে হবে। একাধিকবার সময় বাড়িয়েও এবার বাংলাদেশের জন্য বরাদ্দ করা হজ যাত্রীর কোটা পূরণ হচ্ছে না। এবার খরচ বেশি, তাই প্রাথমিকভাবে নাম লিখিয়েও হজে যেতে শেষ পর্যন্ত নিবন্ধন করছেন না অনেকে। কেউ কেউ আবার হজের পরিবর্তে ওমরা পালনের কথা ভাবছেন। অনেকেই বলেছেন সরকারি বেসরকারি 2 প্যাকেজই তাদের সাধ্যের বাইরে। হাব বলছে বৈশ্বিক পরিস্থিতির কারণে খরচ বেড়েছে। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। অনেক মুসল্লির কাছেই হজ পালন সারা জীবনের সাধনা। স্বপ্ন পূরণে বছরের পর বছর ধরে পরিকল্পনা করেন, তিল তিল করে জমান টাকা। কিন্তু এবার অপ্রত্যাশিতভাবে বেড়েছে হজের খরচ। অতিরিক্ত টাকা জোগাড় করতে না পেরে আশাহত অনেক মুসল্লি। তাদেরই একজন রাজশাহীর বেসরকারি একটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আতাউর রহমান। মধ্যবিত্ত পরিবারের লোকজনের পক্ষে এই টাকা দিয়ে হজ ব্রত পালন করা কোনো মতোই সম্ভব না, যা আমাদের কাছে একেবারে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মনে খুব আশা ছিল যে আমরা আল্লাহর ঘর দর্শন করব, কিন্তু সে আশা হয়তো আর আমাদের পূরণ হবে না। যারা পরিবারের একাধিক সদস্য নিয়ে হজে যেতে চেয়েছিলেন, তাদের সংকট আরও বেশি। নির্ধারিত প্যাকেজের বাইরে কোরবানির খরচ সহ লাগবে আরও কিছু টাকা। তাই হজের পরিবর্তে ওমরা পালনের সিদ্ধান্ত নিচ্ছেন অনেক মুসল্লি। অনেক টাকা লাগে, তো কিভাবে যাবো? তো করলাম যে না হইলে উমরাই করে আর কি করাম, যাইতাম যখন পারতাম না। তো বড় আজার আমার নসিব নাই আর কি। সরকার তো এত টাকা করছে, তা ওনার পক্ষে তো উনি যাই দূরের কথা, তার 3 জন যাওয়া তো অনেক সমস্যা হয়ে দাঁড়াইছে। এখন যদি সরকার কোনো সিদ্ধান্ত বদল না করে, তাইলে হয়তো আমরা 3 জনে বাড়ানো অসম্ভব। প্রতি বছরই হজযাত্রীদের কোটা বাড়ানোর জন্য সৌদি সরকারের কাছে আবেদন করে বাংলাদেশ, কিন্তু এবার ঠিক তার উল্টো চিত্র। কোটা বাড়ানো তো পরের কথা, দফায় দফায় সময় বৃদ্ধি করেও নিবন্ধনে আগ্রহ কম মুসল্লিদের। শেষ পর্যন্ত কোটা পূরণ হবে কিনা তা নিয়ে সংশয়ে এজেন্সিগুলো। খরচটা বেড়ে যাওয়ার কারণে অনেকে যেতে পারছে না, যেতে চাচ্ছে না। বর্তমান যে অবস্থা, এখন যদি কেউ মনে করে আজকে রেজিস্ট্রেশন করবে, প্রি রেজিস্ট্রেশন করে ফাইনাল রেজিস্ট্রেশন করবে, তারও হজে যাওয়া হবে এবছর। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে কোটা পূরণ হবে। হাব বলছে বাড়তি বিমান ভাড়া জটিল করেছে পরিস্থিতি, যার চাপ পড়েছে সাধারণ মুসল্লিদের উপর। বিমান ভাড়া অনেক বেশি হয়েছে। বিমান ভাড়া যদি কমতো তাহলে প্যাকেজের মূল্য কমতো, এবং শুধু বিমান ভাড়ার নয়, বিমান ভাড়ার কমার টাকাটা হলো যে বাংলাদেশের হাজি উপকৃত হওয়া মানে দেশ উপকৃত হওয়া।
এবার সরকারি প্যাকেজ 6,83,015 টাকা, আর বেসরকারিভাবে যেতে হলে লাগবে 6,72,618 টাকা। এতে সাধারণ মুসল্লিদের বেশ অসুবিধা হলেও খরচ কমানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় ও এজেন্সি মালিকরা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে শারজাহ ন্যাশনাল পার্কে প্রবাসী বাংলাদেশিদের মেলা বসেছিল। বৃহত্তর ফরিদপুর সমিতির উদ্যোগে আয়োজন করা হয় বনভোজন। কর্মব্যস্ত জীবনের ফাঁকে কিছুটা প্রশান্তির আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আয়োজনে অংশ নেন প্রবাসীরা। দিনব্যাপী প্রবাসীদের জন্য ছিল নানা আয়োজন। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদির তথ্য চিত্রে বিস্তারিত। শারজাহ ন্যাশনাল পার্ক পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে বসবাসরত 5 শতাধিক প্রবাসী অংশ নেয় বনভোজনে। ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর সহ বেশ কয়েকটি জেলার প্রবাসীর অংশ নেন এ আয়োজনে। খেলাধুলার প্রতিযোগিতা সহ নানা আয়োজনে গোটা একটি দিন উদযাপন করেন প্রবাসীরা। কর্মব্যস্ত প্রবাস জীবনে বহুদিন পর এত স্বদেশীর দেখা পেয়ে উচ্ছ্বসিত তারা। যদিও আমি ফরিদপুরের না, রাজশাহী, বাট প্রোগ্রামে এসে আমাদের প্রচুর ভালো লাগতেছে। সবাই ভীষণ আন্তরিক। আমরা খাওয়া দাওয়া করলাম, খেলাধুলা করলাম এবং বাচ্চারা খুব মজা করলো। আয়োজনের উদ্বোধন করেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেন, কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, দ্বিতীয় সচিব মোজাফফর হোসেন ও শ্রম সচিব ফকির মনোয়ার হোসেন। বৃহত্তর ফরিদপুর সমিতি এটি একটি নতুন সংগঠন। ফরিদপুরের বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে এই সংগঠনটি এক ধরনের সাড়া জাগিয়েছে এবং একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আয়োজকরা বলছেন দূরদেশে প্রবাসীদের আনন্দের উপলক্ষে এনে দিতেই তাদের এই উদ্যোগ। আমাদের এই প্রোগ্রামটার প্রধান উদ্দেশ্য হলো আমাদের বৃহত্তর ফরিদপুরে একটা মিলনমেলার সৃষ্টি করা। সেই মিলনমেলাটা আল্লাহর রহমতে আমাদের সকলের প্রচেষ্টায় এবং আমাদের বাংলাদেশ কমিউনিটি, সংযুক্ত আরব আমিরাতের সকলের সহযোগিতায় আমরা আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামটা সাকসেসফুল হয়েছি। আমাদের যে মিলন মেলা, বাৎসরিক বনভোজন ও বর্ষপূর্তি অনুষ্ঠান, এখানে এই দুবাই ও UAEর সকল প্রবাসীরা যেভাবে আমাদের সাড়া দিয়েছেন আমরা অভিভূত। সবশেষ হয় র্যাফেল ড্র। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের দেয়া হয় পুরস্কার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। পবিত্র রমজান মাসে মূল্যছাড়ের হিড়িক পড়েছে বিশ্বের নানা প্রান্তে। অর্থমন্দার মধ্যেও ইবাদত বন্দেগীর মাসে মুসলিমদের স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীরা। নিত্য প্রয়োজনীয় 10,000-এর বেশি পণ্যের দাম কমালো সংযুক্ত আরব আমিরাত। সেই তালিকায় পশ্চিমা দেশগুলোর পাশাপাশি রয়েছে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমানও। শাবান মাস থেকেই দেশে দেশে শুরু হয়েছে রমজানের প্রস্তুতি। রুশ ইউক্রেন যুদ্ধের প্রভাবে এবছর বিশ্বজুড়েই চড়া খাদ্যদ্রব্যের দাম। এর মাঝেও ইবাদত বন্দেগীর এই মাসে ধর্মপ্রাণ মুসলিমদের কিছুটা স্বস্তি দিতে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে শুরু করেছেন ব্যবসায়ীরা। রোজাদারদের অর্থকষ্ট লাঘবের মাধ্যমে সওয়াবের আশায় এমন উদ্যোগ নেওয়া হয়। মূল্য ছাড়ের সাইনবোর্ডে ছয়লাভ সংযুক্ত আরব আমিরাতের সুপার শপগুলো। ক্রেতাদের কে কত বেশি মূল্য ছাড় দিতে পারে তা নিয়ে যেন রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে দেশটির বড় বড় চেইন শপ। 10,000 পণ্যের ওপর সর্বোচ্চ 75% দাম কমিয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। অন্যবারের মতো এবছরও মূল্য ছাড়ের হিড়িক পড়ে গেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে। চাল, ডাল, আটা, তেল সহ নিত্য প্রয়োজনীয় 900 পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। এরই মধ্যে নতুন দাম কার্যকরও হয়েছে। ঈদ পর্যন্ত এই সুবিধা ভোগ করবেন ক্রেতারা। কাতারে শুধু দাম কমিয়েই ক্ষান্ত হয় না কর্তৃপক্ষ, বাজার পর্যায়ে দাম এবং পণ্যের গুণগত মান নিশ্চিতেও তৎপর থাকে প্রশাসন। ত্যাগ আর আত্মশুদ্ধির মাস ঘিরে মূল্য ছাড়ের তোড়জোড় শুরু হয়ে গেছে সৌদি ব্যবসায়ীদের মাঝেও। সুপার শপ শপিং মলগুলোতে পণ্যভেদে 50 থেকে 90% পর্যন্ত দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। এমনকি কর্মীদের কর্মঘণ্টার ওপরও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে দেওয়া হয় বিশেষ সুবিধা। ইবাদত বন্দেগীর এই মাসে এমন সুবিধা ভোগ করেন মালয়েশিয়া, কুয়েত, বাহরাইন, ওমান সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ মুসলিমরা। পশ্চিমা দেশগুলোতেও পড়েছে পবিত্র রমজান মাসের প্রভাব। রেকর্ড মূল্যস্ফীতির মাঝেও যুক্তরাজ্যের সুপার শপে নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর বিভিন্ন মাত্রার ছাড় দিচ্ছেন ব্যবসায়ীরা। দাম কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডার ছোট বড় সুপার শপ, বেকারি আর রেস্টুরেন্টও। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। ইতালিতে ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় আওয়ামী লীগ ইতালি শাখার সভাপতি ও NRB ব্যাংকের পরিচালক ইদ্রিস ফরাজির সাথে মতবিনিময় করেন সংগঠনটির নেতাকর্মীরা।
ভেনিসের বাংলাদেশি রেস্তোরাঁর হল রুমে হয় এই আয়োজন। এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রবাসে বাংলাদেশকে তুলে ধরার আহ্বান জানান ইতালি আওয়ামী লীগের এই নেতা। সভায় ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদুল্লাহ সোহেলকে অভিনন্দন জানান তিনি। এতে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহসভাপতি সোহানুর রহমান উজ্জ্বল। উইমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্ট মালয়েশিয়া চ্যাপ্টারের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। রোববার রাজধানী কুয়ালালামপুরের ক্লাউড 16 হোটেলে হয় এই আয়োজন। দিবসটি উপলক্ষে তাদের এই আয়োজনের নাম ছিল অভিরূপা। সংগঠনের মালয়েশিয়া চ্যাপ্টারের প্রধান পাপিয়া আক্তারের তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনা করেন সহপ্রধান তিয়াশা কাবেজ। প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের নারী বিভাগের আহ্বায়ক শেগুফতা নিসার। বিশেষ অতিথি ছিলেন সুমাইয়া জাফরিন চৌধুরী এবং ডক্টর মাহফুজা আক্তার। এছাড়া ভার্চুয়ালি যুক্ত হন উইর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। আরও মালয়েশিয়া চ্যাপ্টারের কোঅর্ডিনেটর সাদিয়া জাহা নয়ন ও রেজনা চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। কাতারে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান মদিনা 95 ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং। দেশটির আল রাইয়ান শাফি মসজিদ এলাকায় এর উদ্বোধন হয়। উদ্বোধন করেন প্রতিষ্ঠানের 2 স্বত্বাধিকারী রাসেল ও সাগর। প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কাতারের সভাপতি জাকির হোসেন বাবু। এ সময় উপস্থিত ছিলেন নূর আলম, মহিউদ্দিন, ইমরান, রহিম, আমিন ব্যাপারী সহ অনেকে। মালিকপক্ষের দাবি, বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি ও প্রবাসীদের সেবা দেয়াই তাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। যুক্তরাজ্যে সনাতন ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে উদযাপন করা হয়েছে হোলি উৎসব। বার্মিংহামের ওয়েলফোর্ড রোডের শ্রীরাম মন্দিরে সরস্বতী কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে হয় এই আয়োজন। এতে অংশ নেয় বিপুল প্রবাসী বাংলাদেশি। বার্মিংহাম ছাড়াও যুক্তরাজ্যের বিভিন্ন শহরের প্রবাসীরা অংশ নেন এই আয়োজনে। এ সময় আরাধনা, পূজা অর্চনা, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা ও শিশু কিশোরদের অংশগ্রহণে নানা প্রতিযোগিতাও আয়োজন করা হয়। এছাড়া ছিল সাংস্কৃতিক পরিবেশনা। সরস্বতী কালচারাল অর্গানাইজেশনের সভাপতি বিপুল চন্দ্রের সভাপতিত্বে উৎসব পরিচালনা করেন সাধারণ সম্পাদক অলোক চন্দ্র। ধর্ম যার যার, উৎসব সবার, আর এখানে আমরা আজকে হোলি খেলতে এসেছি। হোলি উৎসবের যে মাহাত্ম্য, সব সম্প্রীতি এবং সব সম্প্রদায়কে সাথে নিয়ে সম্প্রীতির বন্ধন গড়ে তোলা। সবাই এসেছে, সব অনেক পুরনো বন্ধুবান্ধবের সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগে। হোলি হলো যে আমাদের বাঙালির একটা কৃষ্টি, এটা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কৃষ্টি হিসেবে পালন করি, আমরা সবাই মিলে উদযাপন করছি। রোহিঙ্গা সংকট সমাধানে চীন সর্বোচ্চ চেষ্টা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় নবনিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সন্ধ্যায় দূতাবাসে সাংবাদিকদের সাথে স্প্রিং ডায়ালগে এমনটাই জানান তিনি। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের প্রযুক্তি, সবুজ জ্বালানি ও পোশাক খাতে বিনিয়োগে আগ্রহ দেখান। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি রক্ষায় চীন বাংলাদেশের পাশেই থাকবে বলেও জানান ইয়াও ওয়েন। বাংলাদেশে আসার 3 মাসের মাথায় প্রথমবারের মতো সাংবাদিকদের সাথে সরাসরি সংলাপে বসলেন ঢাকায় নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় চলে আসে সংলাপ আর প্রশ্নোত্তর পর্বে। রোহিঙ্গা সংকট থেকে বাংলাদেশ কিভাবে উত্তরণ পাবে উঠে আসে সে বিষয়। সংকটকে ট্র্যাজিক আখ্যা দিয়ে প্রতিবেশী দুদেশের আস্থার ঘাটতির কথা বিশেষভাবে উল্লেখ করেন রাষ্ট্রদূত। অঙ্গীকার করেন চীন তার সর্বোচ্চ দিয়ে এই সংকট সমাধানে কাজ করবে। China will play our role, but under the condition that our role will be accepted by both Myanmar and Bangladesh. বাংলাদেশের এই সংকট আমি অনুভব করি বলেই বলছি, এটা ট্র্যাজিক। চীন মধ্যস্থতাকারী হিসেবে বেশ কয়েকবার চেষ্টা করেছে বাংলাদেশ মিয়ানমারকে নিয়ে সংকট সমাধানের, কিন্তু দুই দেশের মধ্যে আস্থার ঘাটতির ফলে সেটি বাস্তবায়ন হয়নি। আমি অঙ্গীকার করছি এই সংকট সমাধানে চীন তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দরকার স্মার্ট প্রযুক্তি, তাই প্রযুক্তি খাতে বিনিয়োগের আগ্রহ চীনের। একই সাথে কৃষি ও খাদ্য উৎপাদনকে গুরুত্ব দিয়ে তালিকায় আছে সবুজ জ্বালানি ও বাংলাদেশের টেক্সটাইল খাত। We have some ideas high in the priority list for investment. First investment is ICT. 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে চায় তোমাদের সরকার। আমরা সেই যাত্রায় সারথি থাকতে চাই। এই দেশের প্রযুক্তি, সবুজ জ্বালানি ও পোশাক শিল্পে আমাদের বিনিয়োগের আগ্রহ আছে, সেই সাথে জোরদার করতে চাই সম্পর্ক। এছাড়া বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়েও বাংলাদেশের সাথে সহযোগিতা বাড়ানোর কথা বলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল প্রবাসে বাংলাদেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ।